12ই ফেব্রুয়ারি নির্বাচন সমাগত। মাত্র 3 দিন পর ভোটের বাঁশি বাজবে। কিন্তু তারপরও জনমনে এক ধরনের শঙ্কা, দ্বিধা আছে। নির্বাচনটি কেমন হবে? সব শ্রেণী পেশার মানুষ নির্ভয়ে ভোট দিতে যেতে পারবে কিনা? সরকারের আইনশৃঙ্খলা রক্ষা পরিস্থিতি উন্নতি হবে কিনা? এই প্রেক্ষাপটে আমরা একজন তরুণ বিশ্লেষকের সঙ্গে কথা বলবো। সেন্টার ফর পার্টনারশিপ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রাকিব আল হাসান। ডক্টর রাকিব আল হাসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর শেষ মুহূর্তে ইশতেহার দিল কেন? ইশতেহারকে তারা খুবই কম গুরুত্ব দিয়েছে বলে মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ আপনার প্ল্যাটফর্ম চর্চাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং চর্চার সকল দর্শক এবং শুভানুদ্দিনকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, ইশতেহারটা আসলে আমাদের যে ধরনের রাজনীতি, যে ধরনের আকাঙ্ক্ষার বাংলাদেশ নিয়ে আমরা কথা বলি, দীর্ঘ 18 মাস থেকে এটা নিয়ে আমরা কথা বলে আসছি বেশিরভাগ সময়। তো সেখানে মানুষের জনকল্যাণমুখী, সবাই বলে জনবান্ধব সরকার, জনকল্যাণমুখী সরকার করতে চায়, একটি মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। তো এখন গঠন করতে চাইলে তো আপনার পরিকল্পনা কী, প্ল্যান কী, তার এক্সিকিউশন কী, তো সেগুলো তো জনগণের আকাঙ্ক্ষাও থাকবে স্বাভাবিক। তো সে জায়গা থেকে ধরুন সরকার আসলে ব্যস্ত ছিল তার গণভোট কিংবা জুলাই সনদ নিয়েই, জামাত কিংবা এনসিপিও সেটাতে ব্যস্ত ছিল, আর বিএনপি তো তার 31 দফা নিয়েও ব্যস্ত ছিল। তো যার কারণে আমার ধারণা যে ইশতেহারটা খুব বেশি ফোকাসে আসেনি, না যদি ফোকাসে আসতো তাহলে এটা আরও আগে ঘোষণা হতো। আর আরেকটা দিক হতে পারে, ইশতেহারটা লাস্ট মোমেন্টে ঘোষণা হয়েছে যে মানে ধরেন রাজনৈতিক দলগুলো ধরে নিয়েছে যে ইশতেহার দিয়ে দেখে বা ইশতেহার পরে মানুষ আসলে ভোট দেয় না। তাহলে ইশতেহার কেন দেয়? এটা আসলে একটা ফর্মালিটিস, কিন্তু আসলে আমাদের জনবান্ধব রাজনীতির জন্য ইশতেহারটা খুব জরুরি না। তো সে জায়গা থেকে ইশতেহারটা আমার ধারণা লাস্ট মোমেন্টে দিয়েছে। সেটা হচ্ছে কি, যেহেতু নির্বাচনের আর খুব 72 ঘন্টার কম সময় মানে সম্ভবত বাকি। তো সে জায়গা থেকে আপনার হয়তো মানুষকে কিছু বুলেট পয়েন্ট দিয়ে মানুষকে মাথায় মননে মগজে হিট করার জন্য। আর একটা বিষয় হচ্ছে ধরুন বিএনপির ক্ষেত্রে আমি বলতে পারি, ধরেন বিএনপি যে ইশতেহারটা দিয়েছে, বিএনপি যে মূল যে ট্রাম্প কার্ডগুলা, যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, তারা কিন্তু এগুলো দীর্ঘদিন থেকে প্রচার করে আসছে এবং তারা বলছে তাদের 31 দফাটার একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে ইশতেহারটা, এবং তারা সেখানে জুলাই সনদকেও তারা সামঞ্জস্য রেখেছে। আপনি কিন্তু খেয়াল করে থাকুন, জিয়াউর রহমানের একটি 19 দফা ছিল, খালেদা জিয়ার ছিল ভিশন 2030, তারেক রহমানের 31 দফার একটা বর্ধিত রূপ ছিল এই ইশতেহারটি। তো ওভারঅল আমরা মনে করি যে ধরেন ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে এগুলা কতটুকু সফল করতে পারে, তার বাস্তবায়ন করতে পারে সেটা সময় সাপেক্ষ, কিন্তু আমরা আশা করি তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে নতুন বাংলাদেশের জন্য তারা সেই বিএনপির নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের উপর গুরুত্ব দিয়েছেন, কৃষক কার্ডের উপর গুরুত্ব দিয়েছে, জামাত ইসলামী এই কার্ডকে অগ্রাহ্য করেছে এবং বলছে যে কার্ড দিয়ে মানুষের উন্নয়ন হবে না। আপনি বিষয়টি কীভাবে দেখছেন? পৃথিবীর অনেক দেশে এই ধরনের জিনিসগুলো প্রচলিত রয়েছে। তো বাংলাদেশের রাজনীতি ধরেন আমি মনে করি যে ফ্যামিলি কার্ড বা বিএনপি যে মূল যে ট্রাম্প কার্ডটা তার আবার ফ্যামিলি কার্ড, সেটা হচ্ছে ধরুন তারা বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের নিচে এই জাতীয় একটা শ্রেণীকে তারা টার্গেট করেছে। বিএনপির ইশতেহার ঘোষণার পাঠে আমি ছিলাম, আমি নিজেই উপস্থিত ছিলাম, তার একটা মানে পুরো ভাষণটা বা বক্তব্যটা আমি শুনেছি। তো তিনি আসলে বলেছেন যে আসলে আমরা কাউকে যে ফুল চালায়ে দিব চ্যারিটির মাধ্যমে, ব্যাপারটা আসলে তা না। আমরা আসলে কিছু কিছু মানুষকে শুরুতে একটা টার্গেট বেসিসে আগাতে চাই এবং সেখানে আমরা ধরুন তার 1 মাসের বাজারের জায়গায় আমরা যদি 7-10 দিনে কন্ট্রিবিউট করি তাহলে সে একটু বেটার থাকে। আবার ধরেন কিছু মানুষ আছে, ধরেন সে হয়তো ভাত ডাল খেতে পারতেছে কিন্তু তার বাচ্চার জন্য ধরেন একটা চিপস বা একটু ডিম, একটু পুষ্টিকর খাবার, দুধ, এগুলো দিতে পারতেছে না। তো এই 2,500 টাকা দিয়ে হয়তো সেটা দেওয়া অসম্ভব হবে। তো এটা এমন করে একটা ট্রাম্প কার্ড হিসেবে তারা নিয়েছে। আর জামাত বিষয়টা হচ্ছে ধরেন জামাতের আসলে তো জামাত তো কোনো প্রিপারেশন নাই তার এই ধরনের পলিসি বিএনপি দিবে। আপনি খেয়াল করে থাকুন যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এটাকে অগ্রাহ্য করে ফেলেছেন, রাখ তোর ফ্যামিলি কার্ড, মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজও উনি ইউজ করেছেন। তাই মনে করি ধরেন এটা আসলে তারা খুব টেকনিক্যালি বা অ্যানালিটিক্যালি ভাবে এটাকে কাউন্টার করতে পারত। ফ্যামিলি কার্ডের নতুনত্ব কি? আওয়ামী লীগ সরকার আমাদের পরিবার কার্ড 1 কোটি পরিবারকে কার্ড দেওয়া টিসিবি হয়েছে। কার্ড দেওয়া হতো, এটাকে তারা পরবর্তী স্মার্ট ফ্যামিলি কার্ড নাম দিয়েছিল। নতুনত্ব হচ্ছে কি, টিসিবি কার্ডটা তারা হচ্ছে কিছু কম মূল্যে কিছু পণ্য দিত। তো বিএনপির ক্ষেত্রে তারা এটা বলেছে তারা 2 থেকে 2,500 টাকা নগদ টাকা দিবে অথবা তার সমমূল্য দ্রব্যপণ্য দিবে।
তো ধরুন এখানে নতুনত্ব কিছু না, এটা একটা আপগ্রেডেড ভার্সন, একটা নতুনত্ব তারা নিয়ে এসেছে, যেটা একেবারে ইউনিক আইডিয়া আমি তা বলবো না, কিন্তু এটা আমার মনে হয় যে এটা খুব বাস্তবযোগ্য, এবং এটা যদি করতে পারে তাহলে এটা আমাদের অর্থনীতির চাকাটা খুব ভালোভাবে সফল হবে। এর মাধ্যমে এই যে নিম্নবিত্ত বা গরিব মানুষকে লোয়ার ক্লাসের অলস করে দেওয়া হচ্ছে না কিনা? না অলস করার তো সুযোগ নাই। ধরেন আপনাদের 2,000 টাকা দিয়ে আপনি চলতে পারবেন না এই বাজারে এসে, তো এটা তাকে একটু বেটারমেন্ট দেওয়া আর কি। এবং আমি তো আপনাকে অলরেডি বলেছি, ধরেন যে পরিবারটা তার বাচ্চাদেরকে হয়তো বাড্ডাল খাওয়াতে পারতেছে, কিন্তু ধরেন একটু পুষ্টিকর খাবার খাওয়াতে পারছে, একটা ডিম, একটা আমিষ, মানে এটা তো গরিবের প্রোটিন বলা হয়, তাই না? এখন এটা যদি প্রতি বেলায় একটা দিতে পারে, এটা তার জন্য ভালো। তার বাচ্চার জন্য একটু চিপস কেনা বা একটু পুষ্টিকর খাবার কেনা, দুধ কেনা, তো এই জাতীয় জিনিসগুলো তাকে একটু বেটার দিবে। বেকারদের ব্যাপারে বিএনপির ভাবনা কি? বেকারদের ব্যাপারে বিএনপি বলেছে তারা কর্মসংস্থান বলছে যে করবে, 1 কোটি 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থান করবে, এবং এটার আমি ব্যক্তিগতভাবে এটাকে সম্ভব বলে মনে করেন? এটা মানে অসম্ভব না, কিন্তু খুবই চ্যালেঞ্জিং। কারণ হচ্ছে কি, আমাদের এই মুহূর্তে অর্থনৈতিক প্রচণ্ড ক্রাইসিস রয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিএনপি যারা এই পলিসিগুলো মেক করেছে, আমি তাদের সাথে কথা বলেছি, তো তারা সর্ট আউট করেছে, তাদের সাইন্টিফিক্যালি তারা সর্ট আউট করেছে যে আমাদের কোন কোন খাতে আমরা নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে পারি। তো তারা আইটি সেক্টর, ফ্রিল্যান্সিং সেক্টর, বা যেখানে ধরেন আপনার মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছাড়া যেসব জব ক্রিয়েট করা, রিমোট জব, হ্যাঁ, তো এই যে বা আমাদের যেখানে ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটি জায়গা, তারা এগুলোকে কর্মসংস্থান রূপ করতে পারে। এবং ধরেন আপনার যেহেতু অনেকগুলো বিদেশি শক্তি বা বিদেশি আমাদের ডোনাররা এখানে ইনভেস্ট করতে যাচ্ছে, নতুন নতুন কর্মসংস্থান ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে, তো সেক্ষেত্রে তারা এগুলোকে টার্গেট করেছে। এটা একটা লং টার্ম পরিকল্পনা, এটা অসম্ভব বলবো না আমি, তবে যদি এটাতে আপনার দুর্নীতিমুক্ত রাখা যায় এবং ট্রান্সপারেন্সি রাখা যায় এবং নেপোটিজম বন্ধ করা যায়, তাই আমি মনে করি এটা পসিবল। এই মুহূর্তে বাংলাদেশের প্রধান সমস্যা কি? এই মুহূর্তে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব এবং হচ্ছে কর্মসংস্থানের অভাব। এবং বাংলাদেশের গত 54 বছরের সবচেয়ে বেশি এই মুহূর্তে বেকার বেশি, এবং প্রতি 3 জনের একজন গ্রাজুয়েট বেকার। এবং আমাদের অর্থনৈতিক ক্রাইসিসটা খুব বেশি, তার চেয়ে বড় কথা আমাদের জিওপলিটিক্যাল অনেক সমীকরণের মধ্যে আমরা মার পেঁচে পড়ে আছি। কিন্তু এই বেকার সমস্যার সমাধানে যেটি বললেন যে যেসব পরিকল্পনার কথা বিএনপি বলেছে বা অন্য দল বলেছে, সেটা যথেষ্ট বলে মনে করেন? যথেষ্ট আমি মনে করি না, কিন্তু এটা আমি মনে করি যদি আপনার একটা গুড গভর্নেন্সি দেওয়া যায়, আমাদের যে বেসিক হিউম্যান রাইটস, গুড গভর্নেন্সি বা স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি রাখা যায়, তাহলে এটা পসিবল। তবে এটাতে মানে যে সরকারই আসুক না কেন, সেই সরকারকে শক্ত হাতে রাখতে হবে। আর একটা কথা আপনার সাথে একটু যোগ করি, আমি বিএনপির কথা বলছি, জামাতের কথা একটু বলি। ধরেন জামাতের আসলে অর্থনৈতিক মডেলটা আমাদের কাছে ক্লিয়ার না। আমি গত 2 দিন আগে একটা টকশো জিজ্ঞেস করলাম যে আপনারা তো বলছেন শরিয়া ভিত্তিক অর্থনৈতিক মডেল করতে চাচ্ছেন আপনারা, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এটা কি সম্ভব কিনা? তো তারা একটা কথাই বলে যে তারা বছরে 25,000 কোটি টাকা তারা জাকাত নেবে, এই জাকাত নিয়ে তারা কর্মসংস্থান কুটির শিল্প করবে, কিন্তু এটা এখনো আছে, পসিবল না, মানে প্রাতিষ্ঠানিকভাবে নেবে, কিন্তু এটা কোনোভাবে পসিবল না। এবার আমি একটা যোগ করি, ধরেন বাংলাদেশের যে ইকোনমিক যে জিনিসটা, সেই জায়গা থেকে ধরেন আপনার ফুল শরিয়া ভিত্তিক আপনি ইকোনমি এখানে করতে পারবেন না, কারণ এটা এখানে সাস্টেনেবল মডেল না। জামাতও তো স্বীকার করেছে যে তারা প্রচলিত আইনই রাষ্ট্র পরিচালনা করবে, ঠিক শরিয়া ভিত্তিক আইন করবে না। এটা আসলে তাদের একজন এক কথা বলে, কারণ আমরা কনফিউজড। মানে একজনে বলে যে শরিয়া ভিত্তিক অর্থনীতি চায়, একজনে বলে যে ইসলামী ব্যাংক মডেলে চায়, একজনে বলে যে তালেবান ভিত্তিক মডেলে চায়। তো এটা আসলে আমি কনফিউজড, মানে আমি একজনের সাথে একরকম কথা পাই আর কি। আপনি তালেবান ভিত্তিক মডেলে কোনো জামাত নেতা বলেছেন? না, তালেবান ভিত্তিক মডেল বলতে এই অর্থে বললাম আমি, সেটা হচ্ছে ধরেন তালেবানে কিন্তু পুরোপুরি মানে সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে, তো তারা এটা চালু করতে চায়, এটা আমি বললাম কি। সুদবিহীন না, তালেবান তো ভয়াবহ, যে তারা যে সর্বশেষ যে পরিকল্পনার কথা বলেছে তাতে হচ্ছে যে যারা দেশ পরিচালনা করে তাদের কোনো অপরাধ হলে তাদের শুধু ভৎসনা করবে, তাদের কোনো শাস্তি পেতে হবে না। আমি এটার কথা বলতেছি না। তালেবান কিন্তু সর্বশেষ যে পদক্ষেপটা নিচ্ছে ইকোনমির ক্ষেত্রে, তারা পুরোপুরি সুদবিহীন মডেল ব্যাংকিং সিস্টেম চালু করতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশে এটা অ্যাপ্লিকেবল না। কেন আপনাকে আমি বলি, ধরেন বাংলাদেশে যে আপনার এলসি খুলতে হয় বা আমাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিদেশি ব্যাংকের সাথে লেনদেন, সেখানেও তো এটা আছে। যাই হোক, এটা আমরা এই বিতর্কে না যাই। তরুণদের জন্য রাজনৈতিক দলগুলো যেসব অঙ্গীকার করেছে যথেষ্ট নয়, কিন্তু তরুণত্ব তাহলে এই নির্বাচনে তাদের প্রতি আকৃষ্ট হওয়ার কোনো কারণ নেই। তরুণরা আসলে নিজেরা আবার একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়েছে, তো তাদের রাজনীতিটা আসলে জনগণকে হতাশ করেছে, এবং তারা নিজেরও বিভ্রান্ত, এবং তাদের যে একটা ইউনিটি ছিল 5ই আগস্টের পরবর্তী সময়, তাদের রাজনীতি দল গঠন করা, কেউ কিছু কালচারাল উইং তৈরি করা, কেউ আবার পুরনো রাজনীতি ফিরে যাওয়া, তো এই জাতি মিলে তারা আসলে সব কিছু মিলেই তারা নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা দেখিয়েছিল সেটা আসলে পারেনি। তারা পুরাতন এস্টাবলিশমেন্টের সাথেই মিশে গিয়েছে। এখন ধরেন জাস্ট চেয়ারগুলো চেঞ্জ হয়েছে, তো নতুন অত্তর আকাঙ্ক্ষা আসলে তারা নিজেরাই প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। এবং তাদের কোনো উপদেষ্টা এই কথাও বলেছেন যে আমরা আর কোনো রাজনৈতিক দলের সাথে যাচ্ছি না, নতুন বিপ্লবের স্বপ্ন দেখি। তো সেই জায়গা থেকে তরুণদের নতুন আকাঙ্ক্ষা জাগ্রত হওয়াটা খুবই টাফ আমি মনে করি। তবে ইন জেনারেল তরুণদের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য যদি সরকারগুলো মানে পদক্ষেপ না নেয়, এবং যদি তারা
মানে সত্যিকার অর্থে বাস্তবায়ন পরিকল্পনা না করতে পারে, তাহলে আগামীতে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে 1/3 উপরে বেশি তরুণ ভোটার। 24-এ যে তরুণরা আশা জাগিয়েছিল জাতিকে, জি, সেই তরুণরা হতাশ। হতাশ করেছে কেন? এক নম্বর কথা হচ্ছে তারা, আমার মনে করছি সঠিক গাইডেন্স পায়নি, এবং তারা আসলে একটা মানে স্টেপ জাম্পিং হয়ে একটা বড় পজিশনে চলে গেছে, এবং তারা সেখানে আসলে এটার চেয়ারটার ভার তাদের উপর অনেক বেশি পড়ে গেছে। তাদের প্রতি মানুষের জন আকাঙ্ক্ষারও বেশি ছিল, চাহিদাও বেশি ছিল, সেই চাহিদাও তারা ফিল আপ করতে পারেনি, এবং অনেকে তার নিজের অবস্থান থেকে সরে গিয়ে তার সেও দিকভ্রান্ত হয়েছে, এই কারণে তারা হতাশ করেছে। কিন্তু তারা তো বলেছেন যে পুরনো রাজনীতির যারা ধারক বাহক, জি। তারা তাদের বিরোধিতা করেছে বলেই, তারা প্রতিবন্ধকতা তৈরি করেছে বলেই পদে পদে এ কারণে তারা সফল হতে পারে না, এটা তো আমরা পরবর্তী যখন তারা চেয়ারগুলো ছেড়ে আসছে তখন আমরা শুনছি। তারা যখন সেটাতে ছিল তখন তো তারা এগুলো আমাদেরকে বলেনি, বললে তো আমরা তাদেরকে কোনো সলিউশন দিতে পারতাম বা হেল্প করতে পারতাম। এখন তারা মনে করেন যে তাদের চেয়ারে বসা উচিত ছিল না, মানে আমি এটা শুরুতে, আমি ফ্রম দ্য ফার্স্ট অফ দ্য বিগিনিং ডে থেকে আমি শুরু থেকে বলে আসছিলাম যে তারা সরাসরি এই এস্টাবলিশমেন্টের সাথে যাওয়া উচিত হয়নি। এটা আমি ব্যক্তিগতভাবে শুরুর দিন থেকে আমি এটা প্রতিবাদ করেছি, এবং আমি মনে করি যে তাদেরকে যারা এখানে নিয়েছে তারা তাদের ব্যক্তিগত লাভের আশায় কিংবা তাদেরকে একটা পাতা ফাঁদে তাদেরকে ট্যাপে ফেলানো হয়েছিল, যাতে তাদের এই রাজনীতিটা অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। জামাতের আমির বলেছেন যে তারা যদি নির্বাচিত হন তাহলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করবেন। তারা কি এতটা নিশ্চিত যে তারা এই ক্ষমতায় যাচ্ছেন? তারা একটু ওভার কনফিডেন্স এক্ষেত্রে, এবং তারা নিশ্চিত সে বলবো, আমি বলবো যে তাদের আসলে যে সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডাটা খুবই হাই, এবং তারা একটা মানে আর্টিফিশিয়াল একটা হাইপ তৈরি করেছে যে আমাদের ক্ষমতা আসতে যাচ্ছে। তো এই জাতীয় জিনিসটা আসলে যেগুলো ফ্লোটিং ভোটার, সেই ফ্লোটিং ভোটারকে তারা আকৃষ্ট করার চেষ্টা করতেছে, কিন্তু গত কয়েকদিনে আমি মনে করি যে ফ্লোটিং ভোটাররা বরং তাদের থেকে বিচ্যুত ঘটেছে। কারণ হচ্ছে ধরুন আপনি দেখুন নারীদের নিয়ে তাদের যে মন্তব্য, কমেন্টস, টুইটার হেক, মানে সব কিছু জিনিসগুলো তাদের আসলে এগেনস্টে যাচ্ছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি হাদি হত্যাকাণ্ডের পরবর্তী সময় যে প্রথম আলো, ডেলি স্টার, উদিচি, ইন্ডিয়ান উপ হাইকমিশনের বাসা হামলা, তো এই জিনিসগুলো তাদেরকে আসলে আন্তর্জাতিকভাবে ব্যাকফুটে ফেলে দিয়েছে। এই কারণে তারা আসলে আর একটু শেষ মুহূর্তে জনগণকে আকৃষ্ট করার জন্য এগুলো বলছে। কিন্তু এসব সন্ত্রাসী ঘটনার সঙ্গে জামাতে যে জড়িত, এটা আপনি কিভাবে? না, আমি বলি না যে জামাত করছে, জামাত জড়িত সেটা বলি না, কিন্তু তাহলে জামাতে ভোট কেন কমবে? আচ্ছা, এখানে একটা গ্রুপ মনে করে যে সরাসরি হাদি হত্যার পরে এনসিপির অনেক নেতারাই বলেছে আরেকটা বিপ্লব দরকার, রেভলিউশন দরকার, প্রথম আলো ঘেরা করো, বিভিন্ন ইউটিউবের দ্বারা প্রচলিত, তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল আর কি, খুব বেশি। তো মানুষ মনে করে যে তারা জড়িত না, কিন্তু তাদের ইন্ধনে বা তারা এটা মনুসম্মতি তাদের পক্ষে দিয়েছিল, এ কারণে মানুষ এটা বিশ্বাস করে। এবং বিদেশি শক্তিরা যারা এখানে বাংলাদেশে ইনফ্লুয়েন্সিয়াল এবং যারা এখানে পলিসি মেক করে কিংবা তারা এখানে নেগোশিয়েট করে, তারাও মনে করে যে আসলে এটা মানে জামাত চাইলে এটাকে ঠেকাতে পারতো। আপনি পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করেন, গবেষণা করেন। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র নীতি কী ছিল? এই অন্তর্বর্তীকালীন সরকার তারা আসলে যখন এই চেয়ারে বসেছিল, তারা জনগণের 90%, আমি বলবো যে 90%, মানে ফ্রম দ্য 8 অগাস্ট 2024, সেখান থেকে তারা পুরো বাংলাদেশের মানুষের একটা সাপোর্ট নিয়ে এসেছিলো, এবং তারা অনেক মানে এখানে একটা মিক্সড ছিল না, একটা হাইব্রিডিজম ছিল, বিভিন্ন সেক্টরের মানুষদেরকে এখানে বসানো হয়েছিল। তাদের ফরেন সেক্টরের আমি জানি না আসলে কী ছিল, কিন্তু এক এক দেশ এক এক রকম অভিযোগ করে, কিন্তু তারা আসলে অনেক কিছু করতে পারতো। কিন্তু ধরেন একটা অন্তর্বর্তীকালীন সরকারকে অন্য দেশগুলা বিশ্বাস করবে কেন? কারণ এখানে আসলে একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সরকার ছাড়া তারা কোনো নেগোশিয়েশনে যেতে পারবে না। আমরা শুরু দিন থেকে বলে আসছিলাম তারা কোনো কিছু করতে পারবে না। আমি একটু উদাহরণ আপনাকে দিই। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গতকাল বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন যে বাংলাদেশের বন্দরের মান খারাপ, এখানে কোনো বিনিয়োগ আসছে না। অথচ তিনি কিন্তু ইনভেস্টমেন্ট সামিট করেছেন খুব হাক ডাক দিয়ে, এবং বলেছিলেন যে বাংলাদেশে সব বিনিয়োগ এসে পড়ে যাবে। 405টা ইন্টারন্যাশনালের মধ্যে র্যাঙ্কিং ছিল 336, উনি কালকে বলছে 339। তো যদি সেটাই সত্য হয়ে থাকে, তার মানে আরও 3 ধাপ নিচে নেমেছে, এবং সেখানে তারা এটা দিতে পারেনি। করিডোর নিয়ে, হিউম্যান করিডোর নিয়ে অনেক জলগোলা হয়েছে। তো সে জায়গা থেকে আসলে ধরুন একটা কথা মনে রাখবেন, মানে আপনি কিন্তু একটা নন ফাংশনাল স্টেট, যারা অন্তর্বর্তীকালীন যারা, মানে আপনার এই জিনিসটা কিন্তু ভালনারেবল। আপনি কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু নন ফাংশনাল কেন হলো? এই সরকার তো বিপুল জনসমর্থন পেয়ে ক্ষমতায় আসছে। দেখুন, এই সরকারে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক আছে, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারও না, অন্তর্বর্তী সরকার, এটা ক্রাইসিস মোমেন্টে ইমার্জেন্সি বেসিসে ডক্ট্রিন অফ নেসেসিটিতে এসেছিল। ধরেন আপনার আমি হিউম্যান করিডোর দিব, হিউম্যান করিডোর মোটামুটি তারা কথা দিয়ে ফেলেছিল, কিন্তু তারা কোনো ধরনের ম্যাজিস্ট্রেট পলিটিক্যাল পার্টি, মিলিটারি, ডিফেন্স কারোর সাথে কোনো আলোচনা করেন, তারা জানেই না কিছু। তো সেক্ষেত্রে আপনি এটা কীভাবে আশা করেন যে তারা পেয়ে যাবে? একটা ইস্যু আমি বলি। তারপরে ধরেন বন্দরের ক্ষেত্রেও সেম ইস্যু ছিল। তারপরে শুল্ক নীতির ক্ষেত্রেও তারা ধরেন মানে কীভাবে দিচ্ছে। তারপর তারা বলছে যে তারা এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে, এটা প্রকাশ্যে বলা যাবে না, বাণিজ্য উপদেষ্টা নিজে বলেছিল। তারপর আবার দেখেন লাস্ট মোমেন্টে তারা যাওয়ার 28 দিন আগে তারা বিমানের পরিচালনা পর্ষদে 3 জন বসে গেল। তারা আবার 2 জন মন্ত্রী, মানে মন্ত্রী পদমর্যাদা, একজন পূর্ণাঙ্গ উপদেষ্টা, একজন বিশেষ সহকারী, একজন নির্বাচন কমিশনার সচিব। তো এই জায়গাগুলো তারা যে লুকোচুরি খেলতেছিল, মানে এই যে জিনিসগুলো আসলে পলিটিক্যাল পার্টির প্রতি আস্থা তারা হারিয়েছে। আপনি লুকোচুরির কথা বলছেন, তার মানে এই সরকারের কাজে স্বচ্ছতা নেই। এক্স্যাক্টলি, কোনো স্বচ্ছতা নেই তো।
কোনো স্বচ্ছতা নাই। এবং তারা আপনি দেখুন দুজন যে উপদেষ্টা, তিনজন উপদেষ্টা পদত্যাগ করলো, তারা কিন্তু তাদের সম্পত্তির হিসাবও জাতির সামনে সেবু মানে উল্লেখ করেনি। দুজন বাসভবন ছেড়ে দিয়ে আর 2 মাস পর থাকলো, পলিটিক্যাল অ্যাক্টিভিটি করলো। তারপরে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রথম এসলো, তখন তারা বললো যেসব দেশে আমাদের ভিসা বন্ধ লেবার মার্কেটের হিউম্যান রেমিটেন্সের জন্য, সেগুলো খুলবে। একটা খুলতে পারেনি, খুলতে তো পারেনি, বরং আরও 252টা রিক্রুটিং এজেন্সি দিল। তারপরে আপনি দেখেন ওয়াসা ভবন, সচিবালয়ে যে প্রধান উপদেষ্টা বলেছে তো এখানে পাসপোর্ট ভিসা নিয়ে যে জালিয়াতি হয় এবং জালিয়াতি, এটা তো উনি লাস্ট মোমেন্টে এসে যখন চলে যাবে তখন বলছে। এবং উনি এটা বলে তো আরো মানুষকে এটা বোঝালো যে আমরা সবাই জালিয়াতিতে বিশ্বাসী বা আমরা সবাই জালিয়াতিতে অভ্যস্ত। তো উনি তো ফার্স্ট ডে বলতে পারতো যে আমি এই সমস্যাগুলো ফেস করতেছি, আমি কখনো পলিটিক্স করি না, আমি পলিটিশিয়ান না, আমরা এখানে কি পলিটিশিয়ান না, আপনারা পলিটিক্যাল পার্টির আমাদেরকে পরামর্শ দেন, আমরা হেল্প করেন। এ না করে ওনারা করলো কি, একটা সংস্কার কমিশন করলো, যেটা দিনের পর দিন এরকম চা নাস্তা খেয়ে পার করে দিল, কিন্তু আলটিমেট রেজাল্ট 0+0। তার পরামর্শকরা তাকে সঠিক পরামর্শ দেয়নি বলে মনে করেন? আমি মনে করি যে ডক্টর ইউনূস পুরা টার্মটাতে উনি প্রচণ্ড পরিমাণ সেলফ সেন্ট্রিক ছিলেন। উনি ওনার ব্যবসা বাণিজ্য যেগুলো কর মকুব ছিল এগুলো করে ফেললেন, ব্যবসা বাণিজ্য বিভিন্ন লাইসেন্স টাইসেন্স নিলেন, এবং উনি ওনার সারাউন্ডিং যাদেরকে চেনেন, যাদের চেহারা চেনেন, সবাইকে উনি সরকারে পার্টিসিপেট করলেন। না, আওয়ামী লীগ সরকার তার প্রতি অন্যায় করেছে, সুতরাং তিনি তো বিশ্ববিদ্যালয় পেতে পারেন, তার অন্য কোনো নতুন কোম্পানি, মানে এগুলো তো আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় আটকে যায়, কারণ আপনি একটা দেশের চিফ, তাই না? তো সেই জায়গা থেকে আপনার সময়গুলো আপনাকে করতে হবে, কারণ আপনি তো লিগ্যাল প্রসেসে আপনাকে যেগুলো হেল্প করবে। আপনি যদি লিগ্যাল থাকেন, হাসিনা সরকার নাই, পরবর্তী যে সরকার হবে সেই সরকার তো আপনাকে অনুমোদন দিতে, আপনার সময় আপনাকে কর্মকুপ করতে হবে কেন? এই সরকারের যদি একটি সাফল্যের কথা আপনাকে জানতে চাই, কোনটি বলবেন? একটি সাফল্য আমি বলবো যে সরকার আমলে মোটামুটি আমরা কথা বলতে পেরেছি গত 1.5 বছরে। সেখানে আমরা তেমন কোনো বাধা বিঘ্নিত পড়িনি, মোটামুটি একটা ফ্রিডম ছিল। কথা বলার জন্য কোনো সাংবাদিককে গ্রেপ্তার হননি? হ্যাঁ, গ্রেপ্তার হয়েছেন, এগুলো নিয়ে আমরাও কথা বলেছি, আমি পার্সোনালি আমি প্রতিবাদ করেছি। আরেকটি সাফল্য আমি বলবো, সেখানে ব্যাংকিং সেক্টরে তারা কিছু সংস্কার করেছে, অর্থনীতিটাকে খুব ভেঙে দিতে দেয়নি। আমাদের রিজার্ভটা যেহেতু আমাদের কোনো মেগা প্রজেক্ট হয়নি। আরেকটা জিনিস আপনাকে আমি বলবো, যেহেতু আমাদের হুন্ডি বন্ধ হয়ে গেছে, কারণ হুন্ডিরা আসলে রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করে, তো সেক্ষেত্রে ধরেন আমাদের মানে ফরেন রেমিটেন্সটাও বাড়ছে। আমি একটু উদাহরণ দিই আপনাকে, আমাদের ইউজুয়ালি 21 থেকে 22 বিলিয়ন ডলার আসে, 24 ছিল 29 বিলিয়ন ডলার, আর 25 ছিল 33 বিলিয়ন ডলার। সেটা বাড়ছে, এটা সাফল্য, এটা সবাই স্বীকার করেছে, আমিও স্বীকার করি সেটা। কিন্তু এই সরকার প্রধান উপদেষ্টার আশা অনুযায়ী সরকার বলেছে যে একটি ভালো নির্বাচন করবে, করতে পারবে? আমি বলবো যে ধরেন এই সরকার যদি মিনিমাম একটি গ্রহণযোগ্য ইলেকশনের মাধ্যমে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে একটি গণতন্ত্রের উত্তরণে যাত্রা করতে পারে, তারা আমি এই সরকারকে পাশ মার্ক দিব। কারণ পাশ মার্ক যদি 33 ধরি, এই সরকার এখনো ধরেন আমার হিসেবে 20-25 পাইছে, তো একটা ভালো ইলেকশন হলে আমি তাকে 33 দিব, আদারওয়াইজ আমি তাকে 33 দিব না। কারণ যদি আপনার ব্যাড ইন্টেনশন থাকে, ইভিল মাইন্ড থাকে, তাহলে তো আপনার ইলেকশনের আগের দিনও গন্ডগোল হতে পারে, ইলেকশনের দিনও গন্ডগোল হতে পারে, ফলাফলের দিনও গন্ডগোল হতে পারে, ঘোষণার ক্ষেত্রেও আপনার কোনো কারচুপি থাকতে পারে। এই ধরনের অনেক কনস্পাইরেসি অলরেডি কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গনে রয়েছে, সোশ্যাল অঙ্গনে রয়েছে। সুতরাং আমরা আশা করবো এসব যাতে কিছু না ঘটে। এই নির্বাচনকে কি অন্তর্ভুক্তিমূলক বলবেন? সরকার আওয়ামী লীগকে ইলেকশনের বাইরে রেখেছে। এখন আওয়ামী লীগ স্বাভাবিকভাবে তার মানে তাকে একটা এক্সিকিউটিভ অর্ডার আপনি বের করে রাখলেন, তো 1.5 বছরের মাঝখানে আপনি আইসিটি গঠন করলেন, অনেকের বিচার টিচার করলেন, হাসিনারও রায় দিলেন। তো আপনি যদি আওয়ামী লীগকে দলীয়ভাবে বিচার করতে চান, বাংলাদেশের রাজনীতি বা আইনিগত কাঠামোর মাধ্যমে সরকার সেটাকে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারতো বলে মনে করি। একটা এক্সিকিউটিভ অর্ডার বন্ধ করে রাখার অর্থ হচ্ছে কি, আপনি আওয়ামী লীগের প্রতি নানাভাবে সিম্পিতি ক্রিয়েট করলেন, এবং আগামীতে এই ইলেকশন নিয়ে অন্তর্ভুক্তিমূলকভাবে প্রশ্ন তুলতে পারে। রাকিব আল হাসান, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক বিষয় আপনি বলেছেন, আবারও আপনার সাথে দেখা হবে। এতক্ষণ আমরা কথা বললাম সেন্টার ফর পার্টনারশিপ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক ডক্টর রাকিব আল হাসানের সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।